সন্ধ্যা হতেই বাসায় ফিরে রাজ। ভাইয়ের দেওয়া সেই লিস্ট হাতে পেয়ে খানিকটা স্বস্তি মিললেও এই মুহূর্তে দায়িত্ব দ্বিগুণ হয়ে উঠেছে তার। এবার তাকে ঠান্ডা মাথায় সঠিক সিদ্ধান্তটাই নিতে হবে, নয়তো এর জটিলতা বাড়বে আগের চেয়েও দ্বিগুণ। কারণ এটা সরাসরি রাষ্ট্রীয় বিষয়। ভাবতেই সোফায় বসে হেলান দিয়ে চোখ বুজে নেয় সে। কিছু সময় অতিবাহিত হতেই হাতে এক গ্লাস ঠান্ডা লেবুর শরবত নিয়ে হাজির হয় আরোহী, যা দেখে মুহূর্তেই যেন ক্লান্তির ছাপ মুছে যায় রাজের। মৃদু হাসিতে গ্লাসটা নিয়ে চুমুক বসালো তাতে। বাড়িতে সবাই উপস্থিত থাকলেও নেই কেবল নিলয়। সেই বিকেলে বাসা থেকে বের হয়েছিল, এখনো ফেরার নাম নেই তার। সেখানে এসে উপস্থিত হয় ফরিদ আন্টি। রাজ স্বাভাবিক স্বরের প্রশ্ন ছুড়ে, নিলয় কোথায় আন্টি? বিপরীতে ফরিদ আন্টি খানিকটা চিন্তিত হয়ে বলে, বিকেলে অবনীকে নিয়ে আসার কথা ছিল, বাট বের হওয়ার পর থেকেই তার কোনো খোঁজ নেই, ফোনও তুলছে না। অবনীর প্রসঙ্গ আসতেই খানিকটা ভ্রু কুচকায় আরোহী। নিলয় অবনীর কাছে গিয়েছিল, অথচ কেউই তাকে এই বিষয়ে জানায়নি। কিছু বলতে যাবে এর মাঝেই রাজের লোকদের একজনের গলার স্বর ভেসে আসে, স্যার আসবো? বিপরীতে রাজ স্বাভাবিক স্বরে বলে, আসো। রাজের সামনে এসে দাঁড়ায় লোকটা, নতস্বরে বলে, নিলয় স্যার যে গাড়িটা নিয়ে বের হয়েছিল তার খোঁজ পেয়েছি, তবে নিলয় স্যারের কোনো খোঁজ পাওয়া যায়নি, আর সেখানে ঘাসের উপর পড়ে থাকা তার এই জ্যাকেটটা পাওয়া গেছে। লোকটার মুখে এমন কথা শুনেই চট করে উঠে দাঁড়ায় রাজ, যেন কেউ মস্তিষ্কে বপন করে দিয়েছে সন্দেহের বীজ। এটা কোনো বিপদের পূর্ব সংকেত নয় তো? তবে নিলয়ের কোনো সতর্কতা ব্যতীত অবনীকে নিয়ে আসার সিদ্ধান্তটা হতাশ করে রাজকে, কারণ এখন থেকে প্রতি পদে পদেই বিপদ লুকিয়ে থাকবে। চোখ বুজে একটা শ্বাস ছাড়ে রাজ। পাশে দাঁড়ানো নিবিড় ও তুষারের দিকে চেয়ে বলে, তোমরা ওর জানতে না এই ব্যাপারে? তুষার হালকা নাসূচক মাথা নাড়ে। নিবিড় নরম স্বরে বলে, জানোই তো, নিলয় বেশিরভাগ ক্ষেত্রেই একা একা কাজ করতে পছন্দ করে। নিলয়ের সম্পর্কে অজানা নয় রাজের। একটা দীর্ঘশ্বাসে বের হওয়ার জন্য প্রস্তুত হতেই পাশ থেকে আরোহী বলে, আমিও যাব আপনার সাথে। যেহেতু এ বিষয়ে অবনীয় জড়িত আছে, সেহেতু আরোহীকে সাথে নিতে আপত্তি জানায়নি রাজ। হালকা ইশারায় সম্মতি দিতেই তার সাথে বেরিয়ে যায় আরোহী। গার্ডরা সামনের গাড়ির দরজা খুলে দিয়ে অতঃপর কয়েকটা গাড়ি নিয়ে রাজের পেছন পেছন বেরিয়ে পড়ে তারাও। সেই জায়গাটা এসে গাড়ির ব্রেক চাপে রাজ। স্থানটা ভালোভাবে পরীক্ষা করতেই পুরো বিষয়টা খানিকটা আন্দাজ করতে পারে সে। সেই সাথে নিলয়ের রেখে যাওয়া সেই গাড়িটা থেকে একজন নিয়ে আসে নিলয়ের ফোন ও তার নিচে চাপা দিয়ে রাখা একটা কাগজের টুকরো। রাজ কাগজের টুকরোটা হাতে নিয়ে দেখে তাতে ছোট্ট একটা লেখা, লিস্টের প্রথম শিকার। তীব্র ক্রোধে কাগজটা হাতের তালুতে কচলে নেয় রাজ। পাশ থেকে আরোহী বিস্মিত হয়ে বলে, তারা কি এখন নিলয় ভাইকে মেরে ফেলবে? বিপরীতে রাজ খানিকটা ভাবান্তর হয়ে নীরব হয়ে বলে, না, তারা নিলয়কে ব্যবহার করতে চাইবে, অথবা নিলয়ের থেকে তথ্য নিতে চাইবে। জানি নিলয় হাল ছাড়বে না, তবে আমরা খুঁজে বের করা অবধি তাকে অনেক কিছুই সহ্য করতে হবে। বলেই ক্লান্ত ভঙ্গিতে গাড়িতে হাত রাখে রাজ। খানিকটা নীরব থেকে ফের বলে, তবে নিলয় একা আসলেও সে ধরা পড়ার মতো বোকা নয়। সে আকাশের ফাঁদে পড়ার পেছনে নিশ্চয়ই কোনো কারণ লুকিয়ে আছে। বলেই ভাবান্তর দৃষ্টিতে অন্যদিকে তাকায় রাজ। বিপরীতে আরোহী খানিকটা ভেবে বলে, কারণটা অবনী নিজেই নয় তো? রাজ তার দিকে চেয়ে বলে, এমনটা ভাবছো কেন? অবনীকে আমি খুব ভালোভাবেই চিনি। সে শুধু আমার বোন নয়, বরং বেস্ট ফ্রেন্ডও ছিল। তবুও দিন শেষে সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, কারণ সে তার পরিবারের প্রতি খুব বেশি দুর্বল। এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। গাইস, 1x হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা PSG এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার, যেখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমেই সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে 1x সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড 1MARUF ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পান। সেই দুর্বলতা হয়তো তাকে নিলয় ভাইয়ের সাথেও বিশ্বাসঘাতকতা করতে বাধ্য করেছে। আরোহীর কাছে সবটা শুনে খানিকটা যৌক্তিক মনে হলেও সবটা জানার আগে নিশ্চিত হতে পারছে না রাজ। স্বাভাবিক দৃষ্টিতে আরোহীর দিকে চেয়ে বলে, আমরা জানবো সেটা। বিপরীতে বুঝে নেওয়ার মতো হালকা মাথা নাড়ে আরোহী। অতঃপর খানিকটা কৌতূহল নিয়ে বলে, আর মধু, তার ব্যাপারে কিছু ভেবেছেন? রাজ অন্যদিকে দৃষ্টি সরিয়ে স্বাভাবিকের মাঝে খানিকটা গম্ভীর স্বরে বলে, একে একে সব সাপ গর্ত থেকে টেনে বের করব। আরোহী নিজের কৌতূহল দ্বিগুণ করে বলে, আর তুষার ভাই? মধুর প্রতি তার দুর্বলতাটা স্পষ্ট। রাজ পুনরায় আরোহীর দিকে চেয়ে বলে, এটা আবেগ দিয়ে ভাববার সময় নয়। তুষার তা না বুঝলে তাকেও এর মূল্য দিতে হবে। সন্ধ্যা পেরিয়ে রাত্রি হয়ে এলো। নাকের উপর অব্দি কাপড় টেনে মুখ ঢেকে নিলেও একটা সন্ত্রাসী দল। অতঃপর গাড়ি থেকে বেরিয়ে পা বাড়ায় রুস্তমকে চিকিৎসা করা তার সেই আত্মীয়দের বাড়ির দিকে। জাহাঙ্গীর আলম থেকে খবর পেয়ে বিপ্লব তার কিছু লোকদের প্রেরণ করে, যেন সত্য প্রকাশিত হওয়ার আগেই রুস্তমকে তুলে নিয়ে আসা হয়। বাড়ির মূল দরজার সামনে গিয়ে দাঁড়ায় তারা। একজন হাত দিয়ে টোকা দেয় দরজায়। সেকেন্ড কয়েক অতিবাহিত হতেই একজন মহিলা এসে দরজা খোলে। বাইরে মুখবাধা কিছু লোকদের দেখতে পেয়েই তিনি তৎক্ষণাৎ দরজা বন্ধ করতে চেয়েও ব্যর্থ হয়। দুজন দরজা ঠেলে প্রবেশ করে ভেতরে। গম্ভীর স্বরের প্রশ্ন ছড়ে, রুস্তম ভেতরে আছে? বিপরীতে মহিলাটি আতঙ্কিত দৃষ্টিতে দুদিকে মাথা নেড়ে বলে,
না না না, এখানে কেউ নেই। তার কথাকে আর গুরুত্ব দিল না লোকগুলো। মহিলাটি বাধা দিলে তাকে ধাক্কা দিয়ে ভেতর প্রবেশ করে তারা। রুস্তমকে খুঁজে বের করার উদ্দেশ্য তল্লাশি শুরু করে পুরো ঘর। খানিকটা আড়াল থেকে সেই বাড়িটায় দৃষ্টি রেখে দাঁড়িয়ে রইল রুশান ও অ্যাডিশনাল আইজিপি ওয়াহিদ শিকদার। পেছনে ওয়াহিদ শিকদারের একটা ফোর্স। রুস্তম এখানে। এটা রুশান ও ওয়াহিদ শিকদার ব্যতীত আর একজন ব্যক্তির জানা, আর তিনি হলেন জাহাঙ্গীর আলম। কাজী রুস্তমের উপরই হামলাই তার বিশ্বাসঘাতকতার প্রমাণ স্পষ্ট। ভেতর থেকে রুস্তমকে নিয়ে বেরিয়ে আসে সন্ত্রাসী লোকগুলো। তারা বাড়ি থেকে বের হতেই নিজের এক হাত উঁচু করে ওয়াহিদ শিকদার। মুহূর্তেই তাদের দিকে রাইফেল তাক করে তার সাথে থাকা পুরো ফোর্স। ওয়াহিদ শিকদার হাত নামাতেই বৃষ্টির মতো ছুটতে থাকে বুলেট। মুহূর্তেই মাটিতে শুয়ে পড়ে রুস্তম, কারণ প্ল্যান সম্পর্কে সে আগে থেকেই অবগত ছিল। আচমকাই এমন আক্রমণে দিশাহারা হয়ে একে একে মাটিতে লুটিয়ে পড়ে সকলে। কিছু সময়ের ব্যবধানে নিঃশেষ হয়ে যায় পুরো দল। তা এক নজর পরখ করে নিয়ে রুশানের দিকে তাকায় ওয়াহিদ শিকদার। সরাসরি নিজের হাতেই একটি ফাইল এগিয়ে দিল রুশানের দিকে। রুশান তা হাতে নিতেই স্বাভাবিক স্বরে বলে, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ইমিডিয়েটলি ব্যবস্থা গ্রহণ করো, আর কংগ্রাচুলেশন। বলেই রুশানের কাঁধে হাত রেখে সেখান থেকে পা বাড়ায় ওয়াহিদ শিকদার। ফাইলটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইল রুশান। জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আর কোনো বাধা নেই, তবে হঠাৎ অভিনন্দন জানানোর ব্যাপারে পুরোপুরি বুঝতে খানিকটা বেগ পেতে হয় তাকে। ধীরে ধীরে রাত্রে গভীর হয়ে ওঠে। মাটির নিচের নিস্তব্ধ ঘরটায় ভেসে বেড়াচ্ছে একের পর এক আঘাতের শব্দ। বিপ্লবের সাথে ক্ষণিকের আলোচনার সমাপ্তি টেনে আকাশ পা বাড়ায় নিলয়কে নিয়ে যাওয়া সেই কক্ষের উদ্দেশ্যে। সেখানে পৌঁছাতেই এমন শব্দ শুনে তার বুঝতে বাকি রইল না এই শব্দের মানে। খানিকটা থেমে পুনরায় পা বাড়িয়ে এগিয়ে যায় সেই কক্ষের দিকে। সেই কক্ষে মাথা নিচের দিকে রেখে পা জোড়া উপর দিকে বেঁধে রাখা হয়েছে নিলয়ের। সেই সাথে কারেন্টের মোটা তারের আঘাতে চামড়া ছিঁড়ে রক্ত চুয়ে পড়ছে তার। তবুও বিপ্লবের লোকদের থামার নাম নেই, যেন আদেশ পাওয়ার পর থেকেই হিংস্র পশু হয়ে উঠেছে তারা। কক্ষে আকাশের আগমন ঘটতেই থেমে যায় তারা। সম্মানসূচক নত দৃষ্টিতে পিছিয়ে দাঁড়ায় কয়েক পা। আকাশ হাত বাড়িয়ে তারগুলো হাতে নিয়ে ইশারা করে বেরিয়ে যেতে। আদেশস্বরূপ কক্ষ ছেড়ে একে একে বেরিয়ে যায় সকলে। তারগুলো একত্রিত করে নিলয়ের কাছে এসে দাঁড়ায় আকাশ। আফসোসের ভঙ্গিতে মুখ দিয়ে চ সূচক শব্দ করতেই উচ্চারণ করে বলে, আফসোস নিলয়, আজ নিজের দিকে তাকিয়ে দেখো, কি বেহাল দশা তোমার। আফসোস তোমার জন্য। বিপ্লবের করুণার বিপরীতে ক্রোধকেই বেছে নিয়েছো তুমি। শরীর চুয়ে নিচের দিকে নেমে আসা রক্ত নীলের গলা অতিক্রম করে মুখে এসে পৌঁছে যায়। আঘাত ও কাটার তীব্র যন্ত্রণা সহ্য করে নীরব রইল সে। অতঃপর নীরবতা ভেঙে বলে, কোথায় দেখেছো সঠিক ও সত্যের পথে সহজ হয়? নিলয়ের এমন কথায় দুচোখ বুঝে নেয় আকাশ। বিরক্তিতে খানিকটা ক্ষিপ্ত স্বরে বলে, তোমরা প্রত্যেকেই এই একটা কথা বলে বলে আমার একদম মাথা খেয়ে ফেলেছো। সত্যের পথ, সত্যের পথ, সত্যের পথ ও মিথ্যার পথ আবার কি? প্রকৃত অর্থে ক্ষমতা যার, সেই পথ তৈরি করে। পুরো পৃথিবীটাই তো এখন ক্ষমতার দাস। হালকা হাসি নিলয়, অতঃপর বলে, একসময় আমার আধিপত্য তোমার চেয়েও অধিক ছিল। যেই রাজকে তুমি আতঙ্ক ভাবছো, আমি চাইলে খুব সহজেই তাকে মেরে ফেলতে পারতাম। আমার জন্য এটা কঠিন কিছু ছিল না, কিন্তু এই আধিপত্যও আমি ছেড়ে দিয়েছি। একক সৃষ্টিকর্তার আনুগত্য মেনে নিয়েছি। এখন নিজের মাঝেও এক অন্যরকম প্রশান্তি অনুভব করি। বলেই চোখ বুজে একটা প্রশান্তির শ্বাস ছাড়ে নিলয়। অতঃপর চোখ মেলেই ফের বলে, আমি যতই ক্ষমতাধর হই না কেন, দিন শেষে বুঝতে পারি সৃষ্টিকর্তার ক্ষমতার কাছে পৃথিবীর সবটাই তুচ্ছ। তাই তার পথ অনুসরণ করে তার সৈনিকদের সাথে একত্রিত হয়েছি। হয়তো এটা আমার জন্য এক প্রকার হেদায়েতের মতোই ছিল। বলেই থামে নিলয়। বিপরীতে নীরব রইল আকাশ। নিলয় তার দিকে চেয়ে ফের বলে, তারপর তোমার কি খবর? নিজেকে সৃষ্টিকর্তার চেয়েও অধিক ক্ষমতাধর মনে করো। ধরলাম হয়তো শেষ অবধি তোমরাই জুলুমে আধিপত্য করবে, কিন্তু বেলা ফুরালে যখন তোমাকে খুটখুটে অন্ধকার কবরে রেখে আসবে, তখন তোমার আধিপত্য কি তোমাকে বাঁচাতে যথেষ্ট হবে? পরকালে সৃষ্টিকর্তার কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবে তা ভেবেছো কখনো? হাতে থাকা তারগুলো শক্ত করে চেপে ধরল আকাশ। রাগান্বিত হয়ে নীলাকে আঘাত করতে চাইলেও পারছে না। শক্তপোক্ত হাতটাও মৃদু কাঁপছে তার। ফুসফুস করতে থাকা পরপর শ্বাস ছেড়ে মুষ্টিবদ্ধ হাতটা খুলতেই তারগুলো আছড়ে পড়ল ফ্লোরে। অতঃপর হাত দিয়ে মুখের ঘাম মোছার মতো ভাব করে কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায় সে। পেছন থেকে নিলয় পুনরায় বলে ওঠে, এই পথে থাকা সকলের হৃদয় সম্পর্কে আমার জানা। তুমি তোমার ভাইয়ের থেকে অনেকটাই আলাদা। তোমার হৃদয় ততটাও নিষ্ঠুর নয় যতটা নিষ্ঠুর তুমি মনে করো। তুমি তোমার ভাইয়ের আদেশ মানতে সবটা করলেও তোমার মাঝে এখনো অপর একটা সত্তা বাস করে, যা সম্পূর্ণই কোমল। এখনো সময় আছে। সত্য মিথ্যার পার্থক্য বুঝে নাও। আমি হয়তো এখান থেকে আর বেঁচে ফিরবো না, তবে যাওয়ার আগে আমি তোমাকে সেই সত্যের পথ ফিরে আসার দাওয়াত দিয়ে যাচ্ছি। দরজা অবধি এসে থামে আকাশ। নিলয়ের এমন কথার বিপরীতে খানিকটা সময় নীরবে দাঁড়িয়ে অতঃপর বেরিয়ে যায় কক্ষ থেকে। বাইরে এসে লোকদের দিকে চেয়ে শান্তস্বরে বলে, বাঁধন খুলে তাকে নামিয়ে হাত পা বেঁধে নিচে ফেলে রাখো। কিন্তু স্যার, বিপ্লব স্যারের করা নির্দেশ। মুখ খোলা অবধি তাকে এমন উল্টো করে ঝুলিয়ে টর্চার। সবটা বলার আগেই আকাশ এক হাত উঠিয়ে তাকে থামিয়ে দেয়। অতঃপর শান্তস্বরে বলে, আর সে মারা গেলে কার থেকে তথ্য নেবে? চোখ খুলে তাকিয়ে দেখো, তোমার সামনে এখন আকাশ দাঁড়িয়ে আছে, বিপ্লব নয়। দ্বিতীয়বার আমার আদেশ অমান্য করার দুঃসাহস দেখাবে না। তোমার ভালোর জন্যই এই পরামর্শ।
বিপরীতে বুঝে নেওয়ার মতো হালকা মাথা নাড়ে লোকটা। অতঃপর সাথে দুজনকে ইশারা করে নিলয়কে নামিয়ে নিতে। আকাশ খানিকটা নীরব দৃষ্টি নিক্ষেপ করে চলে গেল সেখান থেকে। এভাবেই পার হয়ে যায় এই ভীষণ রাতটা। রাতে আরোহীকে নিয়ে বাসায় ফিরলেও কারোর সাথে এই বিষয়ে আর কথা বলেনি রাজ। দুশ্চিন্তা ও ক্ষিপ্ত মনোভাব নিয়ে অতিবাহিত হয় রাতটা। সকাল হতেই নাস্তা তৈরির আমেজ চলছে বাড়ি জুড়ে, সেই সাথে পাখিদের কিচিরমিচির ডাক। কিছুক্ষণ হলো ফ্রেশ হয়ে সোফায় বসে আছে মধু। একটা হাই তুলে তার পাশে এসে বসলো আরোহী। গতকাল রাতে রাজের সাথে দেরি করে ফেরা, সেই সাথে এত দুশ্চিন্তায় ঘুম হয়নি খুব একটা। মধুর পাশে বসে খানিকটা হাসি মুখে বলে গুড মর্নিং। বিপরীতে মধুও হালকা হেসে গুড মর্নিং বলে পুনরায় ফোনের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। খানিকটা সময় নিয়ে পাশ থেকে আরোহী স্বাভাবিক স্বরে প্রশ্ন ছুড়ে, যতটুকু শুনেছি একটা চাকরি পেলেই তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে বলেছিলে। বিপরীতে মধু খানিকটা অবাক হয়ে বলে, হ্যাঁ এটা সত্যি, বাট আপনি হঠাৎ এসব কথা বলছেন কেন আপু? তোমাকে প্রায়ই দেখছি চাকরি খোঁজার উদ্দেশ্যে বাসা থেকে বের হও, বাট প্রতিবারই ফিরে আসো ব্যর্থ হয়ে। এটা কি তোমার ব্যর্থতা নাকি সফলতা? আরোহীর এমন কথায় এবার পুরোপুরি অবাক হয় মধু। তবে কিছু বলার আগেই আরোহী ফের বলে, অবশ্য একজন প্রস্টিটিউটের ইনকাম যদি চাকরিজীবীর তুলনায় বেশি হয়ে থাকে তাহলে তার কাছে চাকরি খোঁজাটা অপ্রয়োজনীয় বলা যায়। এবার চট করে উঠে দাঁড়ায় মধু। খানিকটা ক্ষিপ্ত হয়ে বলে ওঠে, কি সব আজে বাজে বকছেন আপু? কি সব আজে বাজে বকছেন আপনি? মুখে লাগাম দিন নয়তো। মুহূর্তেই এক হাত উঁচু করে হুশ সুযোগ শব্দ করে উঠে দাঁড়ায় আরোহী। মধুর মুখোমুখি দাঁড়িয়ে বলে, নয়তো? বিষয়টা এক প্রকার ঝগড়ার রূপ নিলে তাদের মাঝে উপস্থিত হয় ফরিদ আন্টি। ফরিদ আন্টির বাধায় তার প্রতি সম্মান রেখে নিজেকে শান্ত করে নেয় আরোহী। তবুও শান্ত স্বরে মধুর দিকে চেয়ে বলে ওঠে, মাথা তুলে হুমকি দেওয়ার চেষ্টা করলে ধর থেকে মাথা আলাদা করে ফেলবে একদম। ততক্ষণে রুম থেকে বেরিয়ে আসে রাজ। সিঁড়ি বেয়ে নামতে নামতে শান্ত আরোহীকে এমন ক্ষিপ্ত হতে দেখে দূর থেকেই ডেকে ওঠে, আরোহী। রাজের আগমনে নিজেকে পুরোপুরি শান্ত করে নেয় আরোহী, ভয়ে নয়, রাজের প্রতি সম্মান রেখেই। তাদের সামনে এসে দাঁড়ায় রাজ। মধুর দিকে চেয়ে বলে, আরোহী ভুল কিছু বলেনি। জব খোঁজার নামে প্রায়ই তুমি বিভিন্ন হোটেলে সময় কাটিয়ে আসো, তা আমার অজানা নয়। রাজের কথা এবার মধু তার দিকেও চেয়ে আঙুল উঠিয়ে বলে, মুখ সামলে কথা বলুন। বিপরীতে রাজ শান্তস্বরে বলে, কে? আমি? তুমি আরোহীর সাথে গলা উঁচিয়ে কথা বলার দুঃসাহস দেখিয়েছ, এটাই কি যথেষ্ট ছিল না? রাজ রেগে যাওয়ার অর্থ পরিস্থিতি ক্রমাগত খারাপের দিকেই যাচ্ছে বুঝতে পেরেই পাশ থেকে ফরিদ আন্টি বলে ওঠে, রাজ প্লিজ বাবা, নিজেকে শান্ত কর। মধু আরোহীর সাথে খারাপ ব্যবহার করেছে, তার জন্য আমি মাপ চাইতে বলছি তাকে। ফরিদ আন্টির কথা শেষ হতেই মধু বলে, আমি অপরাধ করলে ঠিকই মাপ চাইতাম, কিন্তু আমি অপরাধী নই। মাপ চাইতে হলে সেটা আরোহীর চাওয়া উচিত। সে আমার উপর মিথ্যা অপবাদ চাপাচ্ছে। আরোহী কিছু বলতে যাবে, রাজ পাশ থেকে তার এক হাত হালকা চেপে ধরতেই পুনরায় নিজেকে দমিয়ে নেয় সে। রাজ একটা নীরব শ্বাস ছেড়ে বলে, তোমার ভাগ্য ভালো, নারীদের উপর হাত তোলা বা তাদের আঘাত করা আমার পছন্দ না। এই মুহূর্তে বেরিয়ে যাও বাড়ি থেকে। পাশ থেকে এতক্ষণ সবটাই শুনছিল তুষার। মধু মুহূর্তেই চোখের পানি এনে তুষারের দিকে তাকায়। তার এমন করুণ দৃষ্টিতে তুষার নিজেকে সামলাতে ব্যর্থ হয়ে রাজের দিকে চেয়ে বলে ওঠে, অনেকক্ষণ ধরে সহ্য করছে এসব। মধুর উপর এমন অপবাদ চাপানোর বাকিটুকু বলার আগেই রাজ ক্ষিপ্ত দৃষ্টিতে তাকায় তার দিকে। তুষার তা উপেক্ষা করে বলে ওঠে, তোমার আশ্রয়ে খাচ্ছে বলে মধুকে ভেবে ছোট করার রাইট নেই তোমার। অন্য সবাই নীরব থাকলেও অন্তত আমি এটা সহ্য করব না। তুষারের এমন কথায়ও রাজ নিজেকে স্বাভাবিক রেখে বলে, একটা মেয়ের জন্য আমার বিপক্ষে দাঁড়াচ্ছ? সে কেবল একটা মেয়েই নয়, সে আমার ভালোবাসার মানুষ। তুমি ভুল পথে পা বাড়িয়েছ তুষার। তুষার বলল, তা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আমার জীবনসঙ্গী নির্বাচনে তোমার থেকে পারমিশনের প্রয়োজন নেই। যদি সে এ বাসা ছেড়ে চলে যায়, আমার পক্ষ থেকেও তোমাদেরকে বিদায়। রাজ একটা শ্বাস ছেড়ে ফের বলে, তুমি বন্ধু হয়ে যার জন্য আমার মুখোমুখি দাঁড়িয়েছ, তোমার জানা উচিত সে একজন প্রফেশনাল প্রস্টিটিউট। তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কার পক্ষ বেছে নেবে, ফ্রেন্ড নাকি প্রস্টিটিউট। মুহূর্তেই তুষার ক্ষিপ্ত হয়ে দু হাতের রাজকে ধাক্কা দিয়ে বলে, যথেষ্ট হয়েছে। তুষারের ধাক্কায় এক পা পিছিয়ে গেলেও নিজেকে সামলে নেয় রাজ। এমন কাণ্ডে মুহূর্তেই নিজের মুখ চেপে ধরে ফরিদ আন্টি। পাশে দাঁড়িয়ে আছে নিবিড়ও। দুজনকে বাধা দেওয়ার ইচ্ছা জাগলেও সাহস করে উঠতে পারছে না সে। তুষার রগজটা স্বভাবের, এটা তার অজানা নয়। আর রাজ শান্ত হলেও তার ক্রোধ অতি ভয়ঙ্কর। এমন পরিস্থিতিতে সকলের বুক ধুকধুক করা নীরবতার মাঝে তুষার ফের বলে ওঠে, যে আমার ভালোবাসার মানুষকে অসম্মান করে তার সাথে আমার পথ চলা অসম্ভব। এমনিতেই তোমার পথে হাঁটতে গিয়ে একে একে প্রিয় মানুষদের হারাতে হচ্ছে। সাকিব এই পথ অনুসরণ করতে গিয়ে সে তার জীবন হারিয়েছে। নিলয় তোমার সাথে থাকতে গিয়ে তার আজ কি করুণ দশা। তোমার এই পথ আমাদের জীবনে কষ্ট ব্যতীত আর কিছুই বয়ে আনবে না। এসব আর নিতে পারছি না আমি, তাই স্বেচ্ছায় আজ তোমার পথ থেকে সরে দাঁড়াচ্ছি। মুহূর্তেই রাজ ক্ষিপ্ত হয়ে সজোরে চর বসিয়ে দেয় তুষারের গালে। এক থাপ্পড়ে খানিকটা দূরে গিয়ে পড়ে তুষার। পুরো শরীর থরথর করে কাঁপছে ফরিদ আন্টির। নিবিড়ের এক হাত চেপে ধরে দাঁড়ান তিনি। চোখে মুখে কান্নার ভাব স্পষ্ট ফুটে উঠেছে। রাজের থাপ্পড়ের শব্দে কেঁপে উঠে পুরো ঘর। ফ্লোরে পড়ে রাজের দিকে ক্ষিপ্ত দৃষ্টিতে তাকায় তুষার। রাজ পরপর শ্বাস ছেড়ে বলে উঠে, দূর হও আমার চোখের সামনে থেকে। আর যাই হোক, এই পথে কাপুরুষদের কোনো স্থান নেই।
তোমাদের দুজনের কাউকেই আমার চোখের সামনে আর দেখতে চাই না। ঝিমঝিম করতে থাকা গালে হাত রাখে তুষার। রাজের আঘাতে ঠোঁটের এক কোণ ফেটে রক্ত বেরিয়ে আসছে তার। তা আঙুলে ছুঁয়ে এক পলক চেয়ে উঠে দাঁড়ায় সে। পরপর শ্বাস ছেড়ে মধুর পাশে এসে এক হাত চেপে ধরে তার। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়ে রাজের দিকে আঙুল তুলে ক্ষিপ্ত স্বরে বলে, তোমাকে এর জন্য মূল্য চুকাতে হবে।